লক্ষ্য খুঁজে না পাওয়া পর্যন্ত এটি আকাশে দীর্ঘ সময় অবস্থান করতে পারে। এটি সুযোগ পেলেই নিজেই লক্ষ্যবস্তুতে আঘাত করে ধ্বংস হয়ে যায়। শত্রুর রাডার, আর্টিলারি এবং কমান্ড পোস্ট ধ্বংসে এটি খুব কার্যকর। একটা সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে যখন শেখ হাসিনা সরকার ছিলেন, তখন তিনি আমাদের ভারত সরকারের কথা অনুযায়ী বাংলাদেশকে পরিচালনা করতেন এবং বাংলাদেশের সামরিক শক্তি কিন্তু সেরকম ভাবে বৃদ্ধি করতেন না। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসলেন, তারপর বর্তমানে তারেক রহমান সরকার, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের পর থেকে বর্তমান তারেক রহমান সরকার, এই দুই সরকারের মধ্যেই বড় বড় পরিবর্তন চলে আসছে বাংলাদেশের সামরিক খাতগুলোতে। হ্যাঁ ভিউয়ার্সগণ, পাওয়ারফুল অস্ত্রশস্ত্র ক্রয় করা হচ্ছে, বাংলাদেশের বহরে যুক্ত করা হচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু আগের সরকারের আমলে, মানে শেখ হাসিনা সরকারের আমলে ঘটে নেই। তো ভিউয়ার্সগণ, রিসেন্টলি কিন্তু আমাদের ভারত এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক একেবারেই একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আর এর জন্য পুরোপুরি দায়ী আমাদের ভারত সরকার। হ্যাঁ, কারণ আমাদের ভারতের সরকার থেকে শুরু করে কিছু উগ্রবাদী নেতা ফেতা রয়েছে, যারা বাংলাদেশের সাথে উস্কানিমূলকভাবে ঝামেলায় জড়ানোর চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশ কিন্তু রিসেন্টলি এসেও অনেক বেশি আপগ্রেড করছে সামরিক শক্তিকে। হ্যাঁ, কারণ বর্তমানে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ এবং মিয়ানমারের সঙ্গেও অতটা ভালো নয়। তো মাঝখানে বাংলাদেশের কিন্তু সামরিক শক্তি আপগ্রেড করা ছাড়া কোনো উপায় নেই। এখন কথা হচ্ছে, বাংলাদেশ সামরিক শক্তিতে কোন কোন জিনিসগুলো যুক্ত করছে। হ্যাঁ ভিউয়ার্স, আজকে বিস্তারিত ইন ডিটেলস সেটাই জানবো যে কোন কোন পাওয়ারফুল অস্ত্রশস্ত্রগুলো বাংলাদেশের সামরিক বহরে যুক্ত করছে। ভিউয়ার্স, আমি রুবাইতেছি আপনাদের সঙ্গে, আপনাদের সিম্পল ট্রিক্স ইউটিউব চ্যানেল। আজকে আমি ওয়ার্ল্ড ওয়াটার নলেজ ইউটিউব চ্যানেলের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওর উপর রিয়াকশন দিতে যাচ্ছি। যে ভিডিওটার উপর রিয়াকশন দিতে যাচ্ছে, ভিডিওটার শিরোনামটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যতের 10টি ভয়ঙ্কর অস্ত্র। বিষয়টা বুঝতে পারছেন? বাংলাদেশের ভবিষ্যতের 10টি ভয়ঙ্কর অস্ত্র, মানে আসছে যে সময়গুলোতে বা আসছে যে বছরগুলোতে, এই বছরগুলোতে বাংলাদেশ যে পাওয়ারফুল 10টি অস্ত্রশস্ত্র ক্রয় করতে যাচ্ছে বা ক্রয় করছে, এই অস্ত্রগুলো সম্পর্কে আজকে বিস্তারিত সেটাই জানতে, যে বাংলাদেশ কোন কোন অস্ত্রগুলোকে ক্রয় করছে এবং এই অস্ত্রগুলোর মধ্যে ভারত এবং মিয়ানমারের ভয় পাওয়ার মতো কোনো অস্ত্রশস্ত্র আছে কিনা। হ্যাঁ ভিউয়ার্স, আজকে ডিটেলস সেটাই জানবো। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটা থেকে বিস্তারিত বিষয়টাকে জেনে আসি। লেটস গেট স্টার্টেড। আগামী 10 বছরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীতে বড় পরিবর্তন আসতে পারে। নতুন যুদ্ধবিমান, ড্রোন, মিসাইল ও আধুনিক এয়ার ডিফেন্স যুক্ত হলে বদলে যেতে পারে দেশের সামরিক চিত্র। তাহলে ভবিষ্যতে বাংলাদেশের অস্ত্র ভাণ্ডারে কোন কোন ভয়ঙ্কর অস্ত্র দেখা যেতে পারে, তো চলুন একে একে দেখা যাক। তালিকার প্রথমেই আছে টেকটিক্যাল কম্ব্যাট ড্রোন। বর্তমানে বাংলাদেশ নজরদারি ড্রোন ব্যবহারে ধীরে ধীরে সক্ষমতা বাড়াচ্ছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে কম্ব্যাট ড্রোন এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র। এ ধরনের ড্রোন শত্রু অবস্থান শনাক্ত এবং নির্ভুল হামলা চালাতে পারে। পাইলটের জীবন ঝুঁকিতে না ফেলে দূর থেকে অভিযান চালানো সম্ভব। বাংলাদেশ ভবিষ্যতে সশস্ত্র ড্রোন যুক্ত করলে স্ট্রাইক ক্ষমতা অনেক বাড়বে। সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাস বিরোধী অভিযান এবং যুদ্ধক্ষেত্রে এর ব্যবহার হতে পারে। অনেক বিশ্লেষকের মতে আগামী দশকে ড্রোন টেকনোলজি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক বিনিয়োগগুলোর একটি হতে পারে। এরপরে দেখব লয়টারিং যুদ্ধাস্ত্র। লয়টারিং যুদ্ধাস্ত্র আধুনিক যুদ্ধের সবচেয়ে আলোচিত অস্ত্রগুলোর একটি। এটি ড্রোন এবং মিসাইলের মাঝামাঝি ধরনের একটি স্ট্রাইক সিস্টেম। লক্ষ্য খুঁজে না পাওয়া পর্যন্ত এটি আকাশে দীর্ঘ সময় অবস্থান করতে পারে। এটি সুযোগ পেলেই নিজেই লক্ষ্যবস্তুতে আঘাত করে ধ্বংস হয়ে যায়। শত্রুর রাডার, আর্টিলারি এবং কমান্ড পোস্ট ধ্বংসে এটি খুব কার্যকর। প্রচলিত মিসাইলের তুলনায় এটি বেশি নমনীয় এবং তুলনামূলক সাশ্রয়ী। ভবিষ্যতে এই প্রযুক্তি যুক্ত হলে বাংলাদেশের নির্ভুল স্ট্রাইক ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। এরপরে আছে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। বর্তমানে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা মূলত স্বল্প পাল্লার সিস্টেমের উপর নির্ভরশীল। মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম যুক্ত হলে প্রতিরক্ষার পরিধি অনেক বাড়বে। এ ধরনের সিস্টেম শত্রু যুদ্ধবিমান, ড্রোন ও ক্রুজ মিসাইল শনাক্ত করতে পারে। গুরুত্বপূর্ণ শহর, ঘাঁটি এবং স্থাপনাগুলোকে আরও ভালো সুরক্ষা দেওয়া সম্ভব হবে। এতে আধুনিক রাডার এবং কমান্ড নেটওয়ার্কের সঙ্গে কাজ করার ক্ষমতাও থাকে। ভিউয়ার্স, এই বিষয়টা নিয়ে, সিস্টেমটা নিয়ে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে এই সিস্টেমটা খুবই প্রয়োজন। হ্যাঁ, তবে লং রেঞ্জের হলে অনেক বেশি ভালো হয়। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ এয়ার ডিফেন্স সিস্টেম মানে পুরো একটা নিরাপত্তা, ঠিক আছে? আকাশের নিরাপত্তা, মানে আকাশ থেকে কিছু নিচে পড়তেই দিবে না, জমিনের নিরাপত্তা, দুইটা নিরাপত্তা একসাথে দিতে পারে এই এয়ার ডিফেন্স সিস্টেম। তাই আমার মতে এটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি।
যুদ্ধগুলো দেখিয়েছে শক্তিশালী এয়ার ডিফেন্স ছাড়া আকাশসীমা রক্ষা করা কঠিন। তাই ভবিষ্যতে এই ধরনের সিস্টেম যুক্ত হওয়া বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতায় বড় পরিবর্তন আনতে পারে। এবার দেখব SY-400 মিসাইল সিস্টেম। SY-400 একটি চাইনিজ দূরপাল্লার নির্ভুল স্ট্রাইক মিসাইল সিস্টেম। এটি শত্রু ঘাঁটি, রাডার ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত আনতে পারে। এর রেঞ্জ প্রায় 400 কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। গাইডেন্স টেকনোলজি ব্যবহারের কারণে লক্ষ্যভেদ করার সক্ষমতাও তুলনামূলক বেশি। এই ধরনের অস্ত্র যুক্ত হলে বাংলাদেশের গভীর স্ট্রাইক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। যুদ্ধের সময় সীমান্তের অনেক দূরে লক্ষ্যবস্তু আঘাতের আওতায় আসবে। অনেক প্রতিরক্ষা বিশ্লেষকের মতে SY-400 যুক্ত হলে এটি বাংলাদেশের সবচেয়ে কৌশলগত অস্ত্রগুলোর একটি হতে পারে। এরপরে আছে VT-4 মেইন ব্যাটেল ট্যাঙ্ক। VT-4 চীনের তৈরি আধুনিক তৃতীয় প্রজন্মের প্রধান যুদ্ধ ট্যাঙ্ক। এটি VT-5 এর তুলনায় বেশি ভারী এবং শক্তিশালী যুদ্ধ ট্যাঙ্ক। ট্যাঙ্কটিতে 125 মিলিমিটার প্রধান কামান এবং উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম রয়েছে। এর আধুনিক আর্মর এবং প্রোটেকশন সিস্টেম যুদ্ধক্ষেত্রে টিকে থাকার ক্ষমতা বাড়ায়। দিন ও রাত উভয় সময় নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করা সম্ভব। ভবিষ্যতে এটি যুক্ত হলে বাংলাদেশের সাঁজোয়া বাহিনীর আক্রমণ ও প্রতিরক্ষা ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। অনেক সামরিক বিশ্লেষকের মতে VT-4 হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ ট্যাঙ্ক বাহিনীর অন্যতম প্রধান শক্তি। এরপরে আছে অ্যাডভান্স সেলফ প্রোপেলড আর্টিলারি। আধুনিক যুদ্ধক্ষেত্রে সেলফ প্রোপেলড আর্টিলারি দূরপাল্লার আগুন সহায়তার অন্যতম প্রধান অস্ত্র। এ ধরনের কামান নিজেই চলাচল করতে পারে, তাই দ্রুত অবস্থান পরিবর্তন করা সম্ভব। গোলা ছোড়ার পর দ্রুত স্থান ত্যাগ করার ক্ষমতা শত্রুর পাল্টা হামলা থেকে রক্ষা করে। অনেক আধুনিক সিস্টেম 30 থেকে 50 কিলোমিটার বা তারও বেশি দূরে গোলাবর্ষণ করতে পারে। GPS, ডিজিটাল ফায়ার কন্ট্রোল এবং নেটওয়ার্ক সিস্টেম ব্যবহারে এর আঘাত আরও নির্ভুল হয়। বাংলাদেশ ভবিষ্যতে এমন ব্যবস্থা যুক্ত করলে স্থলবাহিনীর ফায়ার পাওয়ার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞদের মতে আধুনিক আর্টিলারি এখন অনেক সময় যুদ্ধক্ষেত্রের ফল নির্ধারণে ট্যাঙ্কের চেয়েও বেশি প্রভাব ফেলে। এরপরে দেখব নিউ জেনারেশন করভেট। নতুন প্রজন্মের করভেট যুদ্ধজাহাজ সমুদ্রে বাংলাদেশের শক্তি আরও বাড়াতে পারে। আকারে ছোট হলেও এগুলো আধুনিক অস্ত্রে সজ্জিত থাকে। এগুলো অ্যান্টিশিপ মিসাইল, এয়ার ডিফেন্স মিসাইল এবং উন্নত রাডার বহন করতে পারে। বঙ্গোপসাগরে টহল, নজরদারি ও যুদ্ধ সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এগুলো। আধুনিক সেন্সর ব্যবহারের ফলে দূরের হুমকিও দ্রুত শনাক্ত করা সম্ভব হয়। ভবিষ্যতে নতুন করভেট যুক্ত হলে নৌবাহিনীর প্রতিরক্ষা ও আক্রমণ ক্ষমতা দুটোই বৃদ্ধি পাবে। বিশেষ ভিউয়ার্সগণ, এই জাহাজগুলোকে অবশ্যই প্রয়োজন বাংলাদেশের জন্য। কেন বলছি সেটাও আপনাদেরকে বুঝিয়ে বলছি শর্টলি। দেখুন, মিয়ানমার কিন্তু প্রায় সময় বাংলাদেশের জলসীমায় এসে অনেক হুমকি দামকি দেয়, ঠিক আছে, অনেক শোডাউন দেয়। তো সেই ক্ষেত্রে যদি এগুলো বাংলাদেশের হাতে থাকে, বিশেষ করে বাংলাদেশ নেভির কাছে, তাহলে বিষয়টা পুরো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আসলে মিয়ানমার যেভাবে শোডাউন দেয় আর কি, তাদেরকে পরাস্ত করতে হলে সেরকম জিনিসপত্রের প্রয়োজন বর্তমানে যে নেই সেটা কিন্তু বলছি না। যদি এগুলো যুক্ত হয়ে যায় তাহলে বিষয়টা আরো বেশি জমে ক্ষীর হয়ে যাবে। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। করে সমুদ্র সীমা এবং অর্থনৈতিক অঞ্চল সুরক্ষায় এটি একটি বড় কৌশলগত শক্তি হতে পারে। এরপরে আছে সাবমেরিন আপগ্রেড প্রোগ্রাম। সাবমেরিন হলো এমন একটি অস্ত্র যা শত্রুর চোখের আড়ালে দীর্ঘ সময় অভিযান চালাতে পারে। বর্তমানে বাংলাদেশ সাবমেরিন পরিচালনার অভিজ্ঞতা অর্জন করছে এবং সক্ষমতা বাড়াচ্ছে। ভবিষ্যতের আপগ্রেড প্রোগ্রামের লক্ষ্য হতে পারে আরও উন্নত সেন্সর ও অস্ত্র যুক্ত করা। আধুনিক সাবমেরিন শত্রু যুদ্ধজাহাজ ও গুরুত্বপূর্ণ সমুদ্রপথের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। নীরবে তথ্য সংগ্রহ এবং নজরদারি চালানোর ক্ষেত্রেও এর গুরুত্ব অনেক। অনেক বিশ্লেষকের মতে ভবিষ্যতে সাবমেরিন সক্ষমতা বৃদ্ধি বাংলাদেশের নৌকৌশলে বড় পরিবর্তন আনতে পারে। এরপরে শেষে রয়েছে নেক্সট জেনারেশন ফাইটার প্রোগ্রাম। বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে বড় ভবিষ্যৎ প্রকল্প হবে নতুন প্রজন্মের যুদ্ধ বিমান সংগ্রহ। আধুনিক ফাইটার জেট শুধু আকাশ যুদ্ধ নয়, দূরপাল্লা নির্ভুল হামলাও চালাতে পারে। জেট-এনসি, JF-17, এমনকি ইউরোফাইটার টাইফুন নিয়েও বিভিন্ন সময় আলোচনা হয়েছে। নতুন বিমান যুক্ত হলে রাডার, সেন্সর ও মিসাইল সক্ষমতায় বড় উন্নতি আসবে। বিভিআর মিসাইল ব্যবহারের মাধ্যমে শত্রুকে অনেক দূর থেকে লক্ষ্যবস্তু করা সম্ভব হবে। এ ধরনের বিমান আকাশে আধিপত্য প্রতিষ্ঠা ও জাতীয় নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনেকের মতে ভবিষ্যতে নতুন ফাইটার জেটই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী আকাশ যুদ্ধের অস্ত্র হবে। বাংলাদেশের ভবিষ্যৎ সামরিক শক্তির মূল ভিত্তি হবে ড্রোন, আধুনিক যুদ্ধ বিমান, দূরপাল্লার স্ট্রাইক সিস্টেম, শক্তিশালী এয়ার ডিফেন্স এবং উন্নত নৌ ক্ষমতা। আপনার মতে ভবিষ্যতে বাংলাদেশের জন্য সবচেয়ে প্রয়োজনীয় অস্ত্র কোনটি? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। সম্পূর্ণ ভিডিওটা তো আমি দেখতেই পেলাম, আপনারাও তো দেখতেই পেলেন। আশা করি আপনারাও বিস্তারিত বুঝতে পেরেছেন। আর আমি যে বিষয়টা বুঝতে পারলাম সেটা আপনাদের সাথে একটু এক্সপ্লেন করছি। দেখুন, যেই আপকামিং অস্ত্রগুলো ক্রয় করার কথাবার্তা হচ্ছে বা চিন্তা ভাবনা করে রেখেছে, তো বাংলাদেশ যদি এই অস্ত্রশস্ত্রগুলোকে ক্রয় করে ফেলে তাহলে আমাদের ভারত এবং মিয়ানমার এই দুইটা দেশের জন্যই কিন্তু টেনশনটা বেশি বৃদ্ধি পেয়ে যাবে। এখানে টেনশনের কারণটা কি আমি বলি আপনাদেরকে। দেখুন, যদি ভারত ও মিয়ানমারের সাথে বাংলাদেশের
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতো, ঠিক আছে, তাহলে এই টেনশনের কিন্তু কোনো কারণ ছিল না। অন্যদিকে মিয়ানমার কিন্তু একটা উগ্রবাদী দেশ, সেটাকে নিয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না। এটা প্রায় সময় এমন কিছু কর্মকাণ্ড করতো বা করেছে, যেটা সম্পর্কে আসলে বলতে গেলে অনেক কথা হয়ে যাবে। এক কথায় আমি বলে দিলাম, এটা একটা উগ্রবাদী দেশ। তো সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সাথে একটা খারাপ সম্পর্ক হয়ে গিয়েছে মিয়ানমার। আর আমাদের ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা কেন খারাপ হয়েছে এটা কম বেশ সবাই জানে। এর জন্য যে পুরোপুরি আমাদের ভারত দায়ী, সেটাও কিন্তু আমি বারবার বলি। তো এই বিষয়গুলোর কারণে কিন্তু বাংলাদেশের সাথে দুইটা দেশেরই সম্পর্ক মোটামুটি খারাপ হয়ে গিয়েছে। আর বাংলাদেশ এই মাঝখানে অবস্থান করে সেরকম কিন্তু পাওয়ারফুল ছিল না। কিন্তু এই সময়গুলোতে বাংলাদেশ যেভাবে আপগ্রেড হচ্ছে, বাংলাদেশের আপগ্রেড হওয়ার কারণেই দুইটা দেশের টেনশন বাড়ছে এবং আরো বাড়তে পারে। তো এই ছিল মূল বিষয়টা। আসলে বাংলাদেশের বহরে এগুলোকে খুবই প্রয়োজন। এই বর্তমান আধুনিক যুগেও যদি এগুলো না থাকে, তাহলে কি আছে, কি বলবে বাংলাদেশ, কি দিয়ে কি করবে? হ্যাঁ, বর্তমানে খুবই প্রয়োজন এগুলোকে। বিশেষ করে, একেবারে বিশেষ করে পুরোপুরি খরচ হয়ে রয়েছে বাংলাদেশের উপর আধুনিক যুদ্ধ বিমান, ঠিক আছে, এবং এয়ার ডিফেন্স সিস্টেম। এই দুইটা বিষয় অত্যন্ত বেশি খরচ হয়ে রয়েছে বাংলাদেশের উপর। আর বাদ বাকি যেগুলো রয়েছে এগুলো তো প্রয়োজন, তবে বর্তমানে সবচেয়ে বেশি প্রয়োজন এই দুইটা বিষয়। একটা হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম, লং রেঞ্জে, ঠিক আছে, একেবারে লং রেঞ্জের প্রয়োজন। তারপর রয়েছে আধুনিক যুদ্ধ বিমান, পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান। তো যাই হোক ভিউয়ার্সগণ, এগুলো কবে বাংলাদেশ ডেলিভারি পাবে এই বিষয়গুলোকে নিয়ে কোনো তথ্য এখন কোনো জায়গায় নেই, ঠিক আছে। আর এইসব তথ্য সব জায়গায় পাবলিশ হয় না, এবং বাংলাদেশের কাছে আর অনেক কিছু থাকলেও হয়তো সেগুলো সম্পর্কে কারো জানার কোনো মানে উপায় নেই, কারণ সামরিক বিষয়গুলো সবসময় গোপন রাখা হয়। সবকিছু বলে দিলে তো বলেই দেওয়া হলো, তাহলে শত্রুপক্ষ এর থেকে বেশি কিছু নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়তে পারে। তাই আমার কাছে কি কি আছে আমি সেটা কেন বলবো? সব দেশই এই নিয়মটা ফলো করে, সামরিক শক্তি সবকিছু সবার সামনে প্রকাশ করে না, গোপনে গোপনে অনেক কিছুই করে। তো ভিউয়ার্স, এই ছিল বিস্তারিত। এখন আপনার ব্যক্তিগত মতামত কি? এই যে 10টা অস্ত্র-শস্ত্র সম্পর্কে জানতে পারলেন, কোন অস্ত্রটা সবথেকে বেশি পাওয়ারফুল মনে হয়েছে আপনার কাছে? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের রিঅ্যাকশন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি, এখানেই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।